নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে। প্রথমেই আমার সকল গুরুজনদের জানাই শুভ বিজয়ার প্রণাম এবং আমার থেকে ছোটদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা। আশা করছি সকলেরই দুর্গাপুজোটা খুব ভালো করে কেটেছে। আমিও খুব ভালো করে কাটিয়েছি এই কিছুদিন, কারণ মা এসেছিল আমাদের এই পৃথিবীতে এবং এই যে দিনগুলো সত্যিই স্মৃতিপূর্ণ হয়ে থাকে। আর আমিও খুব এনজয় করেছি দুর্গাপুজোটা। সকলেই আশা করছি সকলেই খুব এনজয় করেছেন দুর্গাপুজোটা। সকলেই নিজের বাড়ির ফ্যামিলিকে এবং নিজের বন্ধু বান্ধবদের খুব সময় দিয়েছেন এই সময়টা। তা আমি এই কারণেই কিছুদিন গল্প কন্টিনিউ করতে পারছি না। তা আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভৌতিক গল্পের ভিডিও। তা সকলেই মন দিয়ে শুনুন এবং সামনে আরও আসতে চলেছে। আজ যেমন লক্ষ্মী পুজো হতে চলেছে, আবার কিছুদিন পর কালী পুজো, এভাবেই কাটুক আমাদের দিনগুলো আরও ভালো করে। তা আজকের গল্পটা আমি এখান থেকেই শুরু করছি। গল্পটির নাম বলে দিই আমি, গল্পটির নাম হলো রায়বাড়ির অভিশাপ। তা গল্পটি আমি এখান থেকে আজকের গল্পটি শুরু করছি। শীতকাল, রাতের তাপমাত্রা নেমে গেছে প্রায় তাপমাত্রা হয়ে গেছে শূন্যের কাছাকাছি। চারিদিকে ঘন কুয়াশার চাদর, যার ভেতর দিয়ে টিম টিম করে জ্বলছে রাস্তার সোডিয়াম বাতিগুলি। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে রায়পুর নামের এক প্রায় পরিত্যক্ত গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন রায়বাড়ি। গবেষক অনিশ এবং তার সঙ্গী ফটোগ্রাফার রুমকি এসেছেন এই বাড়িতে। তাদের উদ্দেশ্য এই বাড়ির ভয়াবহ রহস্য উদ্ঘাটন করা। স্থানীয়দের মতে প্রায় 100 বছর আগে রায়বাড়ির শেষ কর্তা জমিদার প্রণব রঞ্জন রায় তার স্ত্রী এবং 2 সন্তানকে খুন করে আত্মহত্যা করেন। তারপর থেকে বাড়িটিতে কেউ থাকতে পারেনি। রাতের বেলায় নাকি শোনা যায় চাপা কান্না, খিলখিল হাসি আর ভারী বুটের শব্দ। প্রথম রাত, অজানা এক গন্ধ এবং নীরবতা। গল্পটি হতে চলেছে একটি পাঠের মাধ্যমে। প্রথম দিন সন্ধ্যায় তারা পৌঁছালেন। বাড়ির সামনেই দেখেই তাদের বুকটা কেমন যেন একটা কেঁপে উঠল। বিশাল তোরণ, তাতে শ্যাওলা আর আগাছার জঙ্গল। দরজায় মরচে ধরা তালা, যা দেখে বোঝা যায় বহু বছর কেউ খোলেনি এটা। কোনো মতে তালা ভেঙে ভেতরে ঢুকলো অনিমেষ আর রুমকি। ভেতরে প্রবেশ করতেই একটা তীব্র পচা গন্ধ নাকে এলো, যেন অনেক দিনের বাসি রক্ত আর পশমের মিশেল। একতলা পেরিয়ে দোতলায় তাদের থাকার ব্যবস্থা। দোতলায় উঠতেই তারা দেখল বাড়ির ধাপগুলো অদ্ভুতভাবে শীতল। রাত 10টা নাগাদ তারা নিজেদের ঘরে ব্যাগ রেখে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি গুছিয়ে নিল। রুমকি বলল, অনিশদা, এই নীরবতাটা বড্ড অস্বস্তিকর। গ্রামের কুকুরগুলোর ডাকও শোনা যাচ্ছে না কেন? অনিশ হেসে বলল, ভয় পাচ্ছিস? রিসার্চের জন্য এসেছিস, মনের জোর রাখ। যদিও তার নিজেরও কেমন যেন গা ছমছম করছিল। রাত 12টা, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ রুমকি চিৎকার করে উঠল, অনিশদা, আলোটা নিভে গেল কেন? তাদের ঘরের ইলেকট্রিক আলোটা দপ করে নিভে গেছে, অথচ অন্য কোথাও কোনো পাওয়ার কাট হয়নি। অনিশ টর্চ জেলে দেখল সুইচের পাশে একটা কালো দাগ, যেন কেউ গরম কিছু দিয়ে সেখানে চাপ দিয়ে ধরেছিল। টর্চের আলোয় রুমকির চোখ পড়ল ঘরের সিলিং থেকে কিছু একটা ঝুলছে। কাছে গিয়ে দেখল সেটা তাদেরই ব্যাগের একটা ফিতে, কিন্তু তার রং পাল্টে গিয়ে কেমন যেন লালচে কালো হয়ে গেছে। অনিশ ফিতেটা ধরে নিচে নামাতেই একটা ঠান্ডা স্রোত যেন তাদেরকে দুজনকে ছুঁয়ে দিয়ে গেল। ঘর জুড়ে যেন কার উপস্থিতি। রুমকি ফিসফিস করে বলল, ঘরে কেউ আছে। হঠাৎ দরজায় খুব জোরে একটা টোকা পড়ল।
অনিশ খুব ধীরে ধীরে দরজাটা খুলল। বাইরে কেউ নেই, কেবল ভেজা মাটির একটা মিষ্টি গন্ধ। অনিশ যখন নিশ্চিন্ত হয়ে দরজা বন্ধ করতে যাবে তখন সে দেখল সিঁড়ির রেলিংয়ের শেষ প্রান্তে এক ঝলকের জন্য একটা শিশুর ছায়ামূর্তির দৃশ্য অদৃশ্য হয়ে গেল। তার হাসিটা বড্ড করুণ আর চাপা। এবার চলে আসছি আমরা দ্বিতীয় রাতে, পুনর্রঞ্জনের ডায়েরি। পরের দিন সারা দিন তারা বাড়ির আনাচে কানাচে ঘুরে দেখল। দুপুরবেলা বাড়ির পেছনের একটা ভাঙা ঘরে অনিশ খুঁজে পেল একটা জীর্ণ ডায়েরি। সেটা ছিল জমিদার পুনর্রঞ্জন রায়ের। ডায়েরির প্রতিটা পাতা যেন সময়ের ধুলোয় ঢেকে আছে। ডায়েরিতে লেখা ছিল, দিন 7। আমি এক অদ্ভুত শক্তি অনুভব করছি। আমার স্ত্রী সুরমা বদলে যাচ্ছে। সে সারাক্ষণ শুধু এক কালো পুঁতি নিয়ে খেলা করে আর ফিসফিস করে কথা বলে। ওর চোখগুলো কেমন যেন রক্তাভ হয়ে গেছে। দিন 12। আজ রাতে আমি একটা ছায়ামূর্তিকে দেখলাম। আমার স্ত্রীর পাশে বসে ছিল সেটা। তার মুখটা বীভৎস, সে হাসছে। সুরমা আমাকে দেখেই রেগে গেল। সে বলল, এই বাড়ির এখন তাদের। সে বলল, আমাদের আত্মা এখানে চিরকালের জন্য বাঁধা থাকবে, মুক্তি নেই। দিন 19। আমার ছোট মেয়ে রানীকে পুঁতিটা পরিয়েছে সুরমা। রানী এখন সারা রাত কাঁদে আর তার গলার আওয়াজ বদলে গেছে। সে এখন সুরমার মতো হাসে। আমি আর পারছি না, এই শয়তান আমার পরিবারকে গ্রাস করছে। আমি ওদের মুক্তি দেব। একমাত্র পথ, শেষ পৃষ্ঠাটা অস্পষ্ট, তবে রক্ত দিয়ে লেখা মুক্তি। অনিশ আর রুমকি পুরো ব্যাপারটা বুঝল। পুনর্রঞ্জন খুন করেননি, বরং তিনি তার পরিবারকে সেই শয়তানের হাত থেকে মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু শয়তান তো রয়েই গেছে। দ্বিতীয় রাতটা কাটল আরও ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে। রাত 2। রুমকি ঘুমোচ্ছিল। হঠাৎ অনিশের ঘুম ভেঙে গেল ঝনঝন শব্দে। সে দেখল মেঝেতে কাঁচের টুকরো ছড়ানো। কাঁচের টুকরোগুলোর মাঝখানে পড়ে আছে সেই কালো পুঁতি। অনিশ পুঁতিটা ছুঁতেই দেখল রুমকির ঘুমের মধ্যে উঠে দাঁড়িয়েছে। তার চোখ দুটো যেন গর্তের মতো অন্ধকার। রুমকি কথা বলল, তার আওয়াজটা সুরমার। তোমরা কেন এসেছো এখানে? এই মুক্তি আমার প্রাপ্য। আমার পরিবারকে আমি মুক্তি দেব না। রুমকি দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগোতে লাগলো। অনিশ চিৎকার করে বলল, রুমকি, কোথায় যাচ্ছিস? রুমকি তখন সিঁড়ির মাঝখানে তার হাত দুটো ধীরে ধীরে লম্বা হতে শুরু করলো আর তার শরীরটা যেন হাওয়ায় ভাসছে। তার পায়ের নিচে সিঁড়ির ধাপগুলো আগুন জ্বলছে। সে হাসতে লাগলো, সেই করুণ হাসি। অনিশ দেখল সেই ছায়া মূর্তি পুনর্রঞ্জনের ডায়েরিতে যেটার কথা লেখা ছিল সেটা এখন রুমকির পেছনে দাঁড়িয়ে। তার চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো, শেষ রাতের মুখোমুখি। অনিশ দ্রুত বুদ্ধি খাটিয়ে একটা পুরনো মশাল জ্বেলে নিল। তার মনে পড়ল ডায়েরির শেষ লাইনটা, মুক্তি। সে জানতো সেই পুঁতিটার মধ্যেই কোথাও শয়তানের শক্তি লুকিয়ে রয়েছে। পুঁতিটা হাতে নিয়েই সে সিঁড়ির দিকে দৌড় লাগালো। রুমকি তখন সিঁড়ির মাথায়, ঠিক সেই জায়গায় যেখানে জমিদার পুনর্রঞ্জন তার পরিবারের সদস্যদের হত্যা করেছিলেন। অনিশ চিৎকার করে বলল, তোমরা মুক্তি চাও না? এই শয়তানই তোমাদের ধরে রেখেছে। রুমকি ছদ্মবেশে থাকা সুরমার আত্মা আর্তনাদ করে উঠল, না, আমি মুক্তি চাই না। আমার সন্তানেরা আমার কাছে থাকবে। ছায়ামূর্তিটা তখন অনিশের দিকে তাকালো। অনিশ দেরি না করে জ্বলন্ত মশালটা ছুঁড়ে দিল সেই কালো পুঁতির দিকে। পুঁতিটা মশালের আগুনে পড়ার সাথে সাথে বিকট শব্দে ফেটে উঠল।
ঘর জুড়ে ছড়ালো একটা তীব্র আলোর ঝলকানি। রুক্ষ দেওয়ালগুলো কেঁপে উঠল। রুমকি মেঝেতে লুটিয়ে পড়ল সঙ্গে সঙ্গে। আলো নিভে যাওয়ার পর অনিশ দেখল রুমকি মেঝেতে পড়ে আছে নিথর অবস্থায়। আর ঠিক তার ওপরে সিঁড়ির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে 3টি আবছা মূর্তি, প্রণবরঞ্জন, সুরমা আর তাদের ছোট মেয়ে রানী। তাদের চোখ কোনো ক্রোধ নেই, শুধু এক গভীর শান্তি। তারা মাথা নত করে অনিশকে যেন ধন্যবাদ জানালো। তারপর সেই 3টে ছায়া ধীরে ধীরে আলোতে বিলীন হয়ে গেল, যেন তারা অবশেষে মুক্তি পেল। সারা বাড়ি জুড়ে নেমে এলো এক অদ্ভুত প্রশান্তি। তীব্র পচা গন্ধটাও উধাও হয়ে গেল। অনিশ দ্রুত রুমকির দিকে গেল। রুমকি ধর্মড় করে উঠে বসল। সে কিছুতেই মনে করতে পারছিল না, কেবল মাথা ঘোরার কথা বলল। তারা সেই রাতেই রায়বাড়ি ছেড়ে দিল। পরদিন যখন তারা রায়পুর গ্রাম ছাড়ছে, তখন সকালের নরম আলো এসে পড়ছে রায়বাড়ির চূড়ায়। বাড়িটাকে আর অভিশপ্ত লাগছিল না, লাগছিল যেন এক দীর্ঘ অপেক্ষার পর পাওয়া শান্তির প্রতীক। তবে অনিশ জানত সেই রাতের বীভৎস স্মৃতি সে কোনোদিন ভুলতে পারবে না, কারণ সেই পুঁতির একটা টুকরো তখনও তার পকেটে ছিল। আর মাঝে মাঝে রাতের অন্ধকারে সেই টুকরোটা থেকে যেন ভেসে আসতো এক চাপা করুণ হাসি। তাই এই ছিল আমাদের গল্পটি। সকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গল্পটি আপনাদের কেমন লাগলো, এবং ভিডিওটিকে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একটি ভালো বন্ধু হয়ে যান, এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিন, যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যেতে পারে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো একটি ভৌতিক গল্পের ভিডিওতে।